12 তারিখে নির্বাচন নয়, সুনামি হবে। শেখ হাসিনার খেলা শুরু। শেষ মুহূর্তে ফেসে গেলেন ডক্টর ইউনূস ও নাহিদ ইসলাম। 12 তারিখের নির্বাচন না, রীতিমতো সুনামি হতে চলছে। কপালে শনি থাকলে তা কিন্তু ঠেকানো যায় না কো। ডক্টর ইউনূসের বিরুদ্ধে 666 কোটি টাকা লুটপাটের অভিযোগ যেটা আছে এটাকে বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না। তিনি বলছেন যে তিনি পার্লামেন্টে যান বা না যান, ডক্টর ইউনূসকে আইনের মুখোমুখি করা হবে। জীবিত থাকে ডক্টর ইউনূস, ওনারা না পাইলে ওনার গ্রামীণ ব্যাংকে আওয়ামী লীগ সাইজ করবে। বিদেশে কথিত বিপ্লবীদের অনেকের নাগরিকত্ব নিয়েছেন যাতে খুব সহজেই দেশ ছেড়ে যে কোনো সময় পালিয়ে যাওয়া যেতে পারে। নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এসেছে। নাহিদ ইসলাম নাকি দ্বীপরাষ্ট্র, ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। ডক্টর ইউনূসের সঙ্গ ছাড়ছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। ডক্টর ইউনূস সরকারের এই গুরুত্বপূর্ণ 3 স্তম্ভের হঠাৎ এমন সুর পরিবর্তন। 12 তারিখ সামনে রেখে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। নিজেদের অস্তিত্ব রক্ষার সময় এসেছে, এই বার্তার পরই শুরু হয়েছে একের পর এক মাস্টার প্ল্যান। তাহলে কি হবে 12 তারিখে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি হাত পা গুটিয়ে বসে থাকবে, নাকি নির্বাচনের মাঠে নামবে ভিন্ন কৌশলে? বিএনপি ও জামাতের জন্য দুঃসংবাদ দিচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সবশেষ বৈঠকের সিদ্ধান্ত। দলটির সূত্রে জানা গেছে 9 ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির বৈঠকে বাংলাদেশের 12 ফেব্রুয়ারি ভোটকে ঘিরে 3টি সিদ্ধান্ত হয়েছে। এই ইলেকশন দিয়ে আপনারা বাংলাদেশ শাসন করতে পারবেন না, বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবেন না। এই ইলেকশন দিয়ে কিছুই হবে না। ইলেকশন আরও একটা হবে এই বছর। এইটা কোনো ইলেকশন না, দেয়ার উইল বি অ্যানাদার ইলেকশন। আমরা সেই ইলেকশনের প্রস্তুতি নিচ্ছি। সম্মানিত দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে যে মূল টপিক সেটা আমরা ভিডিওর মধ্যে শুরু করে দিব। তো বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিক এটা আপনি স্ক্রিনের উপর ভিডিওতে দেখবো, কিন্তু তাৎক্ষণিকভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের প্রতিনিয়ত এইসব ভিডিও আপনার সামনে যেতে পারে এবং আপনি নিয়মিত দেখতে পারেন। তো বেশি দেরি না করে আজকের যে মূল টপিক সেটা আমরা স্ক্রিনের উপর দেখে নিই। চলুন শুরু করি। কপালে শনি থাকলে তা কিন্তু ঠেকানো যায় না কো। যেই 666 কোটি টাকা ট্যাক্সের মানে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ কল্যাণ যেগুলো আছে, ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ সরকারের রোশনালে পড়তে হয়েছিল একদম শেষ মুহূর্তে। যিনি বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আসবেন নাকি আসবেন না, কিন্তু দেখেন কপালে সুখ্যাতি ছিল, সরকার পতন হয়ে গেল, তিনি দেশে আসলেন। আসার পর তিনি তার যে কি বলা হয়েছে গ্রামীণ ব্যাংকের বা তার বিরুদ্ধে 666 কোটি টাকা একটা অভিযোগ ছিল, লুটপাট বা ট্যাক্স মাফ এরকম নানানভাবে শব্দটা ছিল। তো সেই বিষয়ে আওয়ামী লীগ সরকার চলে গিয়ে যে আগামীতে বিএনপি আসবে, বিএনপি আসলে কি ওনার বিচার হবে? জি, তারেক রহমান বলছেন, মোহাম্মদ তারেক রহমান বলছেন তিনি পার্লামেন্টে গেলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে 666 কোটি টাকা লুটপাটের অভিযোগ যেটা আছে এটাকে বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না। তিনি বলছেন যে তিনি পার্লামেন্টে যান বা না যান, ডক্টর ইউনূসকে আইনের মুখোমুখি করা হবে। ভাবা যায় বিষয়টা। তবে আপনারা যারা মনে করতেছেন জনাব তারেক রহমান বা তারেক জিয়া, না, জনাব তারেক রহমান ঠিক আছে, তবে ওনার আরেকটা পরিচয় আছে, ওনাকে কেউ কেউ বলে থাকেন আমতারেক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কাজ করছেন। এবারে নির্বাচনী জনসংযোগে ঢাকা 12 আসনের তিনি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ তারেক আমজনতা দলের সদস্য সচিব, তিনি এই কথাগুলো বলছেন। আর আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়ার পর বাংলাদেশে যে কয়েকজন ছেলে খুব সাহস নিয়ে এই বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে, অথবা ধরেন এনসিপি বা আরো বিভিন্ন ইস্যুতে কথা বলে, কেউ কেউ তাকে বিএনপির চালাচামুন্ডা বলেন, কেউ কেউ ভাবেন যে তিনি মানে বিএনপির পক্ষে কাজ করছেন, বাট তিনি রাজনীতিভাবে হয়তো আলাদা একটা দল তৈরি করেছেন। কিন্তু সরকার পতনের পর থেকে তিনি তারেক জিয়ার খুব ঘনিষ্ঠ বা কাছাকাছি। যখন জনাব তারেক রহমান বাংলাদেশে আসলেন গেল কয়েক মাস আগে, তখনও এই আমতারেক তিনিও জনাব তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন বা সেই মঞ্চে যাওয়ার সুযোগ পেয়েছেন। এই নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে। তো সেই জায়গা থেকে নানান ধরনের বক্তব্য তিনি বিভিন্ন সময় দেন, এমনকি ডক্টর ইউনূস সরকারকে নিয়েও নানান ধরনের প্রতিবাদে তিনি অলওয়েজ সোচ্চার। তো হঠাৎ করে সেই তারেক আমতারেক বা জনাব তারেক রহমান, অনেকে আমতারেক বলেন, তাকে আমের ব্যবসা করেন কিন্তু এই কারণে আমতারেক বলেন, তো তিনি মনে করছেন ডক্টর ইউনূসের যে 666 কোটি টাকা এই সরকারে তিনি প্রধান হওয়ার পরে নিজের টাকাগুলা টেকনিক্যালি মামলা খারিজ হয়ে গেল, বা গ্রামীণ ব্যাংকেও আরো বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো, আর বেশ কিছু লাইসেন্স নেওয়া হলো, ইউনিভার্সিটি, জনশক্তি, অনেক কিছু। দেখেন ডক্টর ইউনূসের একটা বড় বোকামি ছিল, আমি এটা মনে করি অনেস্টলি, যে আপনি রাষ্ট্রের প্রধান হওয়ার পর 18 মাসে আপনার বিরুদ্ধে যে 666 কোটি টাকার একটা ইস্যু ছিল সেটা সমাধান হয়ে গেছে, গ্রামীণ ব্যাংক সমাধান হয়ে গেছে, উনি লাইসেন্স নিয়ে নিয়েছেন, তারপরে স্টার্লিং বাংলাদেশে ঢুকে ফেলছেন, এটা গ্রামীণের সাথে কানেক্টেড। তো দেখেন উনি যতটুকু হিউজ সুযোগ সুবিধা পেয়েছেন, রাষ্ট্রীয় মান মর্যাদা সম্মান, দেশে বিদেশে সফর, খানা পিনা, মানে আর 100 ভাগের 1 ভাগ বাংলাদেশের জনগণ কি ওনার শাসনামলে পাইছে? পায় না। তবে আমার মনে হয় যে বিষয়টা কষ্টকর। কেন কষ্টকর ওনার বিচার করা? কারণ দল হিসাবে বিএনপি বা জামাত ইসলাম যারাই ক্ষমতা আসুক, তারা ডক্টর ইউনূসকে এভাবে বিচারের মুখোমুখি করবে এটা আমার মনে হয় না।
বলে কেন মনে হয় না? এটা মনে হয় না ভাই, কারণ এলিটদের মধ্যে একটা খেলা আছে। তো যদি আওয়ামী লীগ কখনো আসে, 50 বছর পরে আসুক, তিনি যদি জীবিত থাকেন ডক্টর ইউনূস, ওনারা না পাইলে ওনার গ্রামীণ ব্যাংকে আওয়ামী লীগ সাইজ করবে, কারণ গ্রামীণ ব্যাংকে সাইজ করারও চেষ্টা করা হয়েছিল। তো তারেক রহমান যে সকল কথা বলছেন, তিনি যদি এমপি হন আর কি, এখন তিনি এমপি হলেও সংসদে কথা বলবে, এটাও সঠিক। সেখান থেকে আবার কোন দিকে কি মন নেয় দেখা যাক। বিএনপি ও জামাতের জন্য দুঃসংবাদ দিচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সবশেষ বৈঠকের সিদ্ধান্ত। দলটির সূত্রে জানা গেছে 9 ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির বৈঠকে বাংলাদেশের 12 ফেব্রুয়ারি ভোটকে ঘিরে 3টি সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলো দলটির নেতারা দেশে থাকা নিজ নিজ এলাকার নেতাকর্মীদের পাঠিয়ে দিচ্ছেন। সূত্রগুলো বলছে, এসব সিদ্ধান্ত হওয়ার সত্ত্বেও বিভিন্ন আসনের প্রার্থীরা আওয়ামী লীগের ভোটের জন্য নিজ নিজ এলাকার নেতাদের সাথে যোগাযোগ করছেন। দেশের বাইরে থাকা নেতারা নিজ নিজ এলাকার প্রার্থীদের আশ্বাস দেওয়ার কথাও জানা গেছে। অন্যদিকে সরকার একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না যায়, তাহলে গোপালগঞ্জ সহ বেশ কিছু জেলার আসনে কেন্দ্রে ভোটারদের খুঁজে না পাওয়া যেতে পারে। তবে এমন আশঙ্কায় সরকার একদিকে চিন্তিত হলো, অন্যদিকে সরকার একটি পক্ষ তাতে খুশিও হচ্ছে। ছলে বলে কৌশলে হ্যাঁ ভোটকে জেতাতে সরকারের যে পক্ষটি মাঠে নেমেছে, তাদের কাছে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে কম গেলে স্বস্তির বিষয়। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার চেয়ে দেশটির নির্বাচন কমিশন ব্যস্ত ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে কিনা তা নিয়ে। দিনের শুরুতে নির্বাচন কমিশনের উদ্ভট সিদ্ধান্তে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় ব্যাপক হইচই পড়ে যায়। নির্বাচন কমিশন হঠাৎই জানায়, ভোট কেন্দ্রে কেউই মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না ও ব্যবহার করতে পারবে না। কমিশনের এমন সিদ্ধান্তে প্রথমে সাংবাদিক ও পরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তীব্র আপত্তি আসে। শেষমেশ নির্বাচন কমিশন জানিয়েছে, সাংবাদিক কেন, ভোটার প্রার্থী সবাই ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে, তবে গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবে না। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের চেয়ে ভোট যুদ্ধে নামা প্রার্থীদের শেষ মুহূর্তে বেশি মাথা ব্যথা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে। যেমন ধরুন হবিগঞ্জ 1 আসনের কথা। এই আসনে এবার বিএনপি প্রার্থী হয়েছে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। আওয়ামী লীগের শত্রু হিসেবে পরিচিত রেজা কিবরিয়ার কাছে এখন আওয়ামী লীগের ভোটাররাই সবচেয়ে বেশি প্রিয়। নবীগঞ্জের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, আওয়ামী লীগ ভোটে না থাকলেও তাদের সমর্থকদের কাছে টানতে চেষ্টা করেছেন বিএনপি ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দুই পক্ষই। তাদের ভাষ্য, হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের ভোটাররা যে প্রার্থীকে বেশি ভোট দেবে দেখা যাবে সেই প্রার্থী এগিয়ে থাকবেন। আবার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 5 সংসদীয় আসন। আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত এই আসনটিতে নিজেদের অবস্থান শক্ত করতে দলটির সমর্থকদের ভোট নিশ্চিত করতে চায় বিএনপি, জামাত ইসলামী ও এবি পার্টির প্রার্থীরা। এমন চিত্র দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ আসনে। এমনকি প্রার্থীরা দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন। মাদারীপুর 1 আসনের প্রার্থী নাদির আক্তারের নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের নেতারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিএনপির জন্য ভোট চেয়েছে। জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের অনুসারী। সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপি প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন। আবার বাংলাদেশে এমন কিছু আসন আছে যেখানে সংখ্যালঘুদের ভোট বেশি, যেমন যশোর 4 অভয়নগর বাগানপাড়া সদরের বসুন্তিয়া ইরান আসনটির কথা বলা যায়। এই আসনের সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় 71,000। তারা আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে প্রচার আছে। তাদের ভোটই নির্ধারিত হবে প্রার্থীর জয় পরাজয়। জামাত ও বিএনপির প্রার্থীরা এই আসনে ভোটারদের কাছে যাওয়ার চেয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে ম্যানেজ করাটাই বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করছে। আবার সংখ্যালঘু ভোটার বেশি এমন আসনগুলোতে ভোটারদের উপর চাপও আছে। নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে তাদেরকে ভোট কেন্দ্রে যেতেই হবে। দেশের এমন আসনগুলোতে আওয়ামী লীগের ভোটাররা কি করবে তাও নানা আলোচনায় উঠে এসেছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, ভোটের দিন মানে 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কি করবে সে বিষয়ে কলকাতায় দলটির প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয় 9 ফেব্রুয়ারি সন্ধ্যায়। বৈঠকে মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া ও জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন। তার আগে নেতারা দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন। বৈঠকে 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমটি হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে না, অর্থাৎ নো ভোট কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়টি হলো কোনো কারণে বিশেষ করে নির্যাতন ও নিপীড়ন থেকে বাঁচার জন্য যদি ভোট কেন্দ্রে যেতে হয় তাহলে গণভোটের ব্যালটে না ভোট দেয়া। তৃতীয়টি হলো সংসদ নির্বাচনের ব্যালটে ভোট এমনভাবে দেয়া যাতে সেটি বাতিল হয়ে যায়। তবে দলটির পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যেন স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকে ভোট দেয়া না হয়। দলীয় এই সিদ্ধান্ত স্থানীয় নেতাকর্মীদের কাছে পাঠাচ্ছে দলটির নেতারা। দর্শক, ভোট বর্জনের ডাক আওয়ামী লীগ তফসিল ঘোষণার পর থেকে দিয়েছে। আওয়ামী লীগের এমন সিদ্ধান্তে দুই প্রধান দলের প্রার্থীরা যেমন চিন্তিত, তেমনি ভাবনায় পড়েছে সরকার একটি পক্ষ। প্রশ্ন হলো, সবার নজরে কেন আওয়ামী লীগ ভোটাররা? সেই প্রশ্নের উত্তর রয়েছে দলটির প্রাপ্ত ভোটের ইতিহাসে। শেখ হাসিনার আমলে হওয়া গত 3টি ভোটে তো বটেই, বাংলাদেশের সবকটি ভোট নিয়ে হেরো পক্ষের হাজারো নালিশ রয়েছে। 2001-এর 1 অক্টোবর বাংলাদেশের 8ম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার দল 63টি আসনের মধ্যে মাত্র 62টি আসন পেয়েছিল, কিন্তু ভোট পেয়েছিল 40.13%। মাত্র 1% বেশি ভোট পেয়ে এবং সেই সময় শরিক
জামাতের ভোটের জোরে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় খালেদা জিয়া নেতৃত্বাধীন জোট। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, আওয়ামী লীগ মাঠে না থাকায় এই বিপুল পরিমাণ ভোটকে সুইং ভোট হিসেবে ধরা হবে। প্রতি নির্বাচনে এই সুইং ভোট থাকে 2 থেকে 7%। পর্যবেক্ষকরা মনে করেন, বাংলাদেশে এবার প্রায় 40% ভোট সুইং ভোট হয়ে যেতে পারে শুধু আওয়ামী লীগের ভোট ব্যাংকের জন্য। এই ভোটকে পকেটে টানতে স্বাভাবিকভাবেই কোমর বেঁধে নেমেছে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে এমন সব পক্ষ। একাধিক জনমত জরিপেও এই তথ্য উঠে এসেছে। একটি জরিপে বলা হয়েছে, আওয়ামী লীগের 48% ভোটার এবার বিএনপিকে ভোট দেবেন। আনকভারিং পাবলিক পালস ফাইন্ডিং ফ্রম এ ন্যাশনাল ওয়াইড সার্ভে শীর্ষক মতামত সমীক্ষা রিপোর্টে এই চিত্র পাওয়া গিয়েছে। কিন্তু এই ভোটাররা যদি ভোট দিতে না যায়, তাহলে ভোট কাস্টিং এর হারে ব্যাপক ধর্ষণ। সরকার একাধিক গোয়েন্দা সংস্থা রিপোর্টে বলা হয়েছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এমনকি বরিশাল, রংপুরের বেশ কয়েকটি আসনে কাস্টিং ভোটের হার দেখে লজ্জা পেতে হতে পারে। যদি নির্বাচনে চাপ প্রয়োগ করা না হয় এবং কোনো ধরনের কারচুপি না হয়, তাহলে এসব জেলার আসনে ভোটের হার কমে যাবে। তবে সরকারের যে পক্ষটি যে কোনো মূল্যে গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে চায়, তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। সরকারের ধারণা, আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে গেলে ভোটার হার বেড়ে যাবে, সেক্ষেত্রে বিপদ হবে জুলাই সনদের। তখন না ভোটকে ঠেকাতে সরকারকে অতীতের মতোই কারচুপির আশ্রয় নিতে হতে পারে। সরকার একটি সংস্থা রিপোর্টে বলা হয়েছে, আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে গেলে সংসদীয় নির্বাচনের ব্যালটে বাতিল ভোটের সংখ্যা অনেক বেশি হতে পারে। সেটি হলে প্রথমবারের মতো বাতিল ভোটের সংখ্যা একটি রেকর্ড করতে পারে, যেটি হয়তো অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচনকে নতুন মাত্রা দিবে। ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের কেউ কেউ কিংবা তার অধীনস্থ শীর্ষ কর্তা ব্যক্তিদের অনেকেই কিংবা সাবেক ছাত্র সমন্বয়কদের কেউ কেউ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন অথবা বিদেশে টাকা পাচার করছেন, এরকম গুঞ্জন তো দীর্ঘদিন ধরেই ভেসে বেড়াচ্ছে। এগুলো কতটা গুজব, কতটা সত্য জানি না। তবে বাস্তবতা হচ্ছে যে উপদেষ্টাদের কেউই এখনো পর্যন্ত তাদের সম্পদের হিসাব জমা দেয়নি, যেই সরকারের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি একেবারেই অন্তিম মুহূর্তে রয়েছে। বিদেশের কথিত বিপ্লবীদের অনেকে নাগরিকত্ব নিয়েছেন, যাতে খুব সহজেই দেশ ছেড়ে যে কোনো সময় পালিয়ে যাওয়া যেতে পারে, এমন কথাও অনেক আগে থেকেই ভেসে বেড়াচ্ছে। এবং কোনো কোনো উপদেষ্টার পরিবার এরই মধ্যে দেশ ছেড়ে বিদেশে চলে গেছে, সে কথাও গত 2 দিন ধরে নানানভাবে ছড়াচ্ছে। এগুলো কতখানি সত্য আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে দায়িত্বে থাকা অবস্থায় উপদেষ্টাদের বা মন্ত্রী পদমর্যাদায় থাকা ব্যক্তিদের কেউ কেউ তাদের লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, সে কথা তো পররাষ্ট্র উপদেষ্টা নিজের মুখেই স্বীকার করেছেন। আসলে বিষয়গুলো কি? এবং যখন এই ধরনের গুঞ্জন নানানভাবে ডালপালা ছড়াচ্ছে, ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, সাবেক উপদেষ্টা, সাবেক সমন্বয়ক নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এসেছে। নাহিদ ইসলাম নাকি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। এবং এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে যখন কিনা সোমবার ঢাকা 11 আসনের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শামীম আহমেদ সর্বোচ্চ আদালতে একটি রিট করলেন নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এনে তার প্রার্থিতা বাতিলের বিষয়ে। এবং আবেদনে বলা হয়েছে যে নাহিদ ইসলাম 2025 সালের 20 এপ্রিল, অর্থাৎ গত বছরের 20 এপ্রিল, যখন কিনা তিনি উপদেষ্টা ছিলেন, সেই সময়ে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। এই দাবিটিও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তখন কোনো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা দাবি করেছিল যে না, এটি একেবারে ভুয়া, এটা মিথ্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে এসে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ যে সর্বোচ্চ আদালতে শরণাপন্ন হলেন, তিনি কি সেই ভুয়া জিনিসপত্র নিয়ে আদালতে শরণাপন্ন হয়েছেন? নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বা তিনি ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন, তার সপক্ষে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই তিনি রিট করতে গেলেন? আমরা জানি না তার কাছে কী ধরনের প্রমাণপত্র রয়েছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রিটটি করা হয়েছে নাহিদ ইসলামের সম্পর্কে যেই কথাগুলো বলা হয়েছে সেগুলো একবার মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এনসিপি বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদের প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের ইস্যু ধামাচাপা দিতে জাতীয় পার্টিকে দিয়ে এই অভিযোগ তুলেছেন। জাতীয় পার্টির প্রার্থীকে দিয়ে এই অভিযোগ তোলার কী দরকার ছিল? তা তো নিজেরাই তুলতে পারতো, উল্টো বিএনপিকে ব্লেম করার চেষ্টা। যাই হোক, সেটা অন্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে এত দেশ থাকতে নাহিদ ইসলামদের মতন কেউ যদি সত্যিই ডোমিনিকার নাগরিকত্ব নিয়ে থাকেন, কেন ডোমিনিকাতেই নিতে হলো? সুবিধাটা কি? এই বিষয়ে একটু বলি। ডোমিনিকা উত্তর আমেরিকার একটি দেশ এবং ক্যারিবিয়ান সাগরের লেসার অ্যান্টাইলস অঞ্চলে অবস্থিত। এর বিশেষত্ব হচ্ছে, এই দেশের সরকারি কোষাগারে কেউ যদি $1 লাখ অনুদান দেয় অথবা রিয়েল এস্টেট ব্যবসায় যদি কেউ $2 লাখ বিনিয়োগ করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি ডোমিনিকার নাগরিকত্ব পেয়ে যান। এবং সুবিধা হচ্ছে, এই নাগরিকত্ব অর্জনের জন্য কোনো প্রকার শিক্ষাগত বা পেশাগত যোগ্যতারও প্রয়োজন পড়ে না এবং আবেদনের 3 থেকে 6 মাসের মধ্যেই নাগরিকত্ব মিলে যায়। দেশের যে কোনো পরিস্থিতি, মানে বাংলাদেশে যারা এখানে নাগরিকত্বের আবেদন করেন এইসব ক্রাইটেরিয়া মেনটেন করে, তারা যে কোনো সংকটময় মুহূর্তে যারা দ্রুত দেশ ছাড়তে পারেন, সেই উদ্দেশ্যে মূলত এখানে নাগরিকত্ব নিয়ে থাকে অনেকে। এবং আমরা জানি আরও কিছু দ্বীপরাষ্ট্র রয়েছে যেখানকার সুযোগ সুবিধা এরকমই। আমরা দেখেছি আওয়ামী লীগ আমলেও কেউ এরকম দেশগুলো নাগরিকত্ব নিয়ে রেখেছিল। এখন বিষয় হচ্ছে যে যা কিছু শোনা যাচ্ছে, যা কিছু গুঞ্জন আকারে ছড়াচ্ছে, তার সবই কি মিথ্যা?
যেটি বলছিলাম যে নির্বাচনের আগ মুহূর্তে উপদেষ্টাদের অনেকেই, একজন দুজন নয়, অনেকেই তাদের লাল পাসপোর্ট যে জমা দিয়েছেন সেটিতে সন্দেহ এবং প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। দায়িত্বে থাকা অবস্থায় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সমর্পণ করার ঘটনাকে বিরল হিসেবে উল্লেখ করছেন কূটনীতিবিদদের অনেকেই, এবং এ নিয়ে বিবিসিতে একটি বিস্তারিত প্রতিবেদন বেরিয়েছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যার নির্বাহী পরিচালক ডক্টর ইউনূস সরকারের খুবই ঘনিষ্ঠজন, তিনি একটি কমিশনের দায়িত্ব পালন করেছেন। দুর্নীতি দমন কমিশনের সংসারে তিনি যে প্রতিবেদন সেটি তার হাত দিয়ে দেওয়া। টিআইবি কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলন করল এবং প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, এমনকি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন দেওয়া সত্ত্বেও সরকারের শেষ মুহূর্তে এসেও কোনো উপদেষ্টা তাদের সম্পদের হিসাব জমা দেয়নি। কেন জমা দেয়নি? লাল পাসপোর্ট জমা দিচ্ছেন, সম্পদের হিসাব জমা দিচ্ছেন না। লাল পাসপোর্ট জমা দেওয়ার অর্থ হচ্ছে সাধারণ পাসপোর্ট নিয়ে যাতে আগে ভাগে ভিসা করে রাখা যায়, খুব সহজেই দেশ ত্যাগ করা যায় যে কোনো মুহূর্তে। ব্যাখ্যা করলে তো এই কারণগুলোই বেরিয়ে আসে। তাহলে নাহিদ ইসলামরা ডোমিনিকাতে যদি কথা বলছি নাগরিকত্ব নিয়েই থাকে, যেই অভিযোগ উঠেছে সেগুলো কি একেবারেই অস্বাভাবিক কিছু? এবং ডক্টর ইফতিখরুজ্জামান যে সংবাদ সম্মেলন করেছিলেন উপদেষ্টাদের সম্পদ প্রকাশের বিষয়ে, তিনি কি বলেছিলেন? বর্তমান সরকারের সময়ও দেশের দুর্নীতি অব্যাহত রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ না করা ভবিষ্যতের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা জানি না সামনের দিনগুলোতে আমরা কোন ধরনের চিত্র দেখতে পাবো, তবে এটুকু তো চোখ বন্ধ করে একেবারে নিশ্চিত করে বলা যায়, আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এই সরকারের গত 18 মাসে কোনো অংশে তার দুর্নীতি কম হয়নি। বরং সরকারের শেষ সময়ে এসেও যে বড় বড় চুক্তি করা হচ্ছে, বড় বড় মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে একেবারে অন্তিম মুহূর্তেও, সেটি নিয়েও গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ক্রমাগতভাবে যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে, সেই সবের পিছনে আসলে কী কারণ লুকিয়ে রয়েছে? 600 কোটি টাকা একাই পেতেন মিস্টার আশিক চৌধুরী, বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, যেটি একজন শ্রমিক নেতা অভিযোগ করেছে। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে পারলে চট্টগ্রাম বন্দর যুক্ত তুলে দেওয়া হতো, নিউ মেরিন কন্টেনার টার্মিনালটি তুলে দেওয়া হতো, তাহলে তিনি এই পরিমাণ টাকা পেতেন। এক আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান হয়ে যদি এত টাকা বাগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন, যদি কিনা সত্য হয়, তাহলে আর বাকিদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? তো এই ছিল আজকেকার নিউজ ভিডিওতে। তো যারা যারা এইসব ভিডিও নিয়মিত দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর এই ভিডিওটা দেখে যা কিছু বুঝছেন বা যা কিছু বলতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে বলতে পারেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।